This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ হ্যাঁ অপূর্ব স্বাদ এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো আসল মশলা এসএস এমডিএচ টিভি9 বাংলায় স্বাগত। হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। আর হটস্পট মানেই তো সারাদিনের বাছাই করা খবরগুলো ইন ডিটেল আপনাদের সামনে একেবারে গুছিয়ে প্রেজেন্ট করব, এবং সেটা শুধুমাত্র রাজ্য রাজনীতিতে আটকে থাকে না, জাতীয় রাজনীতি এবং বিদেশের খবরও থাকে আপনাদের জন্য। তবে আজকে সমস্ত খবরের মধ্যে যে তিনটে ইস্যু আমরা বেছে নিয়েছি সেটার সঙ্গে আপনাদের আগে পরিচয় করাই, কারণ হটস্পটে এই তিনটে ইস্যুর দিকে বিশেষভাবে আমরা নজর রাখছি। কোন কোন ইস্যু? সবার প্রথমের ইস্যু হচ্ছে অনুব্রতর ত্রাতা হিটলার, মানে জার্মানির হিটলার না কোথাও বীরভূমেও হিটলারকে খুঁজে পেলেন অনুব্রত, সে কি সাহায্য করতে পারবে অনুব্রতকে? প্রথম বিষয় এটা। দ্বিতীয় বিষয় কি? হুমায়ুনের ডিগবাজি। হ্যাঁ জানি রাজনৈতিক নেতাদের ডিগবাজি বা ইউটার্ন কিন্তু নতুন কোনো খবর না, কিন্তু রাতারাতি এরকম 180 ডিগ্রি ঘুরলেন কেন হুমায়ুন কবির, জানাবো আপনাদেরকে। আজকে তৃতীয় বিষয় কি? এআইএ কাত রাশিয়া। আরে বিশ্বযুদ্ধে কি একটা অন্যরকম চ্যাপ্টার লেখা হচ্ছে নাকি রাশিয়া ইউক্রেনের যুদ্ধ নিয়ে? এবার সেখানে এআইও ঢুকে গেল, কৃত্রিম বুদ্ধিমত্তা, কিভাবে জানাবো আপনাদেরকে। তবে সবার প্রথমে আজকে প্রথম ইস্যুগুলো ঠিক কি কি রয়েছে, কাদের বক্তব্য বিশেষ করে আমরা প্রায়োরিটি দিচ্ছি সেদিকে নজর রাখি। পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি। একটা পর্যন্ত সময় থাকলো তাহলে আপনাদেরকে হাতে চুরি করে দেবো। নন্দীগ্রাম থানা যিনি বড় বন্ধু আছেন তাদের বলবো পরিস্থিতি করতে চায়, দিদির পোশাক করো, ঠান্ডা করো, কি করতে পুলিশ আছে? বিরোধী আসনে থাকতাম, 24 ঘন্টা সময় লাগতো না এসব সাহায্য করতে। হিটলার, গোটা বিশ্ব যাকে মনে রেখেছে জার্মানি কুখ্যাত খলনায়ক হিসেবে, তাকে আজ আবার মনে করলো রাজ্যের মানুষ। কি হিসাবে? বীরভূমের কেষ্ট ত্রাতা হিসেবে। আচ্ছা কি বলবো, মানে এই হিটলার কে বলুন তো, যে ইতিমধ্যে বীরভূমে অনুব্রতর ত্রাতা হিসেবে দেখা গিয়েছে সকাল থেকে, যাকে নিয়ে আলোচনায় পরে প্লেটটা কেঁচো খুঁড়তে কোথাও কেউ উঠে বেরিয়ে পড়বে না? তো এই প্রশ্নগুলো উঠছে কেন জানেন? পুলিশের তলবেড়াতে যখন মরিয়া অনুব্রত মণ্ডল, তাই তিনি সোজা নাকি হিটলারের স্মরণে চলে গেছেন। বীরভূমের মল্লারপুরের এই হিটলার নাকি অনুব্রত রক্ষাকর্তা হিসেবে সকাল থেকে দেখা দিয়েছিলেন। পুলিশের কাছে যে মেডিকেল সার্টিফিকেট জমা দিয়েছিলেন অনুব্রত, সেখানে নাকি এনআরই সই রয়েছে। যদিও বিএমওএইচ হিটলার চৌধুরীর দাবি ওই রেজিস্ট্রেশন নাম্বার, মানে ওই যে মেডিকেল সার্টিফিকেট দিয়েছেন অনুব্রত মণ্ডল, সেই মেডিকেল সার্টিফিকেটে যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেটা নাকি তারই নয়। শুনুন বক্তব্য। নমস্কার, ডক্টর হিটলার রাজা চৌধুরী বলছেন? হ্যাঁ বলছি। আচ্ছা নমস্কার, আমি তন্ময় প্রামাণিক বলছি টিভি9 বাংলা থেকে। হ্যাঁ বলুন। হ্যাঁ বলছি ডাক্তারবাবু, আপনার কি রেজিস্ট্রেশন নাম্বার 87845? না না। আচ্ছা মেডিকেল যে ব্যক্তিকে আপনি কল করছেন তিনি এখন উত্তর দিতে পারছেন না। শুনলেন হিটলার রাজা চৌধুরী, তিনি প্রথমে কি বলছেন যে এই রেজিস্ট্রেশন নাম্বার তার নয়। দ্বিতীয়বার যখন আমার সহকর্মী ফোন করলেন তখন ফোনই তিনি তুললেন না। কেন তুললেন না? সেই হিটলার যাই বলুন, আমরা কিন্তু খবর আর ছবি একসঙ্গে দেখাই, মানে বক্তব্য এবং ছবি স্পষ্ট করি। এই যে রেজিস্ট্রেশন নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেখুন 87845। আমরা স্বাভাবিকভাবে সরকারি পোর্টালে গিয়েছিলাম, সেই সরকারি পোর্টালে গিয়ে আমরা সেটা সার্চ করেছি। সার্চ করে আমরা কি দেখতে পাচ্ছি দেখুন, এখানে ডক্টরস নেমের জায়গায় ডক্টর হিটলার চৌধুরী, ভিলেজ জাবুনি, সমস্ত তার ইন ডিটেল লেখা আছে, এবং তিনি কুমিং মেডিকেল ইউনিভার্সিটি থেকে পাস করেছেন সেটাও রয়েছেন। অর্থাৎ সরকারি নথিতে কিন্তু এই হিটলার চৌধুরী বিএমওএইচ হিসেবে রয়েছেন, রামপুরহাটের বিএমওএইচ হিসেবে রয়েছেন। তবে একটা প্রশ্ন, তিনি যে রেজিস্ট্রেশন নাম্বার তার নয় বলছেন, সেটা সরকারি নথিতে তার নামেই রয়েছে। একটা বিষয়, তাহলে এই হিটলার কে? মানে যে হিটলারের সার্টিফিকেট দিয়েছেন অনুব্রত মণ্ডল, এই হিটলার কে?
যিনি বিএমওএইচ পদে রয়েছেন তিনি কি প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন? মানে তার কি কোনো রকম লেটার হেড ওলা প্যাড হতে পারে, যে লেটার হেড ওলা প্যাডে সেই রেজিস্ট্রেশন নাম্বার পাওয়া গিয়েছে? আমরা তা নিয়ে কিন্তু রামপুরহাটে সিএমওএইচ এর সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি কি বলছেন শুনে নিন, যে এই বিএমওএইচ প্র্যাকটিস করতে পারে কিনা প্রাইভেটে। অনুব্রত মণ্ডল কেসে এসডিপিওর অফিসে এই তো সিএমওইচ হিসেবে পোস্টিং রয়েছেন রামপুরহাট জেলা হাসপাতাল, মানে জেলা স্বাস্থ্য জেলার রামপুরহাটের ওখানে 1 নম্বর ব্লক সম্ভবত। আচ্ছা, উনি কি প্রাইভেট প্র্যাকটিস করতে পারেন? তিনি যে পজিশনেই থাকুন না কেন, তাদের প্র্যাকটিসিং কোনো অপশন দেওয়ার সুযোগ নেই। আর স্বাভাবিকভাবে সকাল থেকে যখন আমরা খবর করেছি তখন পুলিশ তো নড়ে চড়ে বসবে। অনুব্রতর জমা দেওয়া মেডিকেল সার্টিফিকেট নিয়ে খোঁজ খবর শুরু হলো। এসডিপিও অফিসে মলয়পীঠের মেডিকেল কলেজের 2 কর্তা পৌঁছে গেলেন। কিভাবে সার্টিফিকেট পেলেন অনুব্রত জানেন না, দাবি করছেন মলয়পীঠ। কে এই মলয়পীঠ তার সঙ্গে পরিচয় করাবো, কিন্তু এই মলয়পীঠ কি সাফাই দিচ্ছেন একবার শুনুন। কেন তার 2 কর্তা পৌঁছে গিয়েছিলেন এসডিপিও অফিসে, শুনে নিন। আমার বক্তব্য হচ্ছে আমি বাইরে রয়েছি, গিয়ে খবর নেবো, আপনাদের খবর শুনলাম, জানবো কোথা থেকে কি হলো না হলো। অ্যাডমিনিস্ট্রেটিভ পার্ট আছে, ডাক্তার আছে, আপনাদের শুনলাম, আমরা একটা তদন্ত করতে বলছি। এবার হচ্ছে বিষয় যে এই মলয়পীঠকে, এই মলয়পীঠ তিনি কিচ্ছু জানেন না, কিন্তু এই মলয়পীঠের সঙ্গে অনুব্রত মণ্ডলের কোনো পুরনো সম্পর্ক রয়েছে, গভীর সম্পর্ক রয়েছে, জানাবো আপনাদেরকে। সিবিআই তদন্তে রয়েছেন এই মলয়পীঠ। সিবিআই তদন্তে থাকা মলয়পীঠ হচ্ছেন শান্তিনিকেতন মেডিকেল কলেজের কর্ণধার। আরো পরিচয় করাবো। মলয়ের কলেজ থেকে অনুব্রতের নাকি বেড রেস্টের সার্টিফিকেট পৌঁছে গিয়েছে। বুঝতে পারছেন সম্পর্কটা কত গভীরে। মানে আবারও আসরে মলয়পীঠ অনুব্রতকে বাঁচানোর জন্য, অনুব্রতকে আইনি লড়াইয়ে ঘুরপথে সাহায্যও করছে মলয়পীঠ। কারণ যদি তার কলেজ থেকেই বেড রেস্টের সার্টিফিকেট পৌঁছে যায়, স্বাভাবিকভাবে আইনি সাহায্য করার জন্য ঘুরপথে তো মলয়পীঠই সাহায্য করছেন অনুব্রত মণ্ডলকে। মলয়ের কলেজেই কিন্তু অনুব্রত মণ্ডলের কালো টাকা বিনিয়োগ প্রসঙ্গে তদন্তে নেমেছিল সিবিআই, যে কারণে এই মলয়পীঠের বিরুদ্ধে এখনো পর্যন্ত সিবিআই তদন্ত করছে। মলয় কি সার্টিফিকেট পাঠালেন অনুব্রতকে, মানে বেড রেস্টের সার্টিফিকেট কি মলয় পাঠালেন অনুব্রত মণ্ডলকে? এই সমস্ত বেশ কিছু প্রশ্ন উঠছেন এবং একটা বিষয় পরিষ্কার, অনুব্রতকে বাঁচানোর জন্য মলয়ের এই আসরে নামা সুতোয় বাঁধা। মলয় অবশ্য এসব কিছুই জানেন না বলে দাবি করেছেন। এবার আসি আসল কথা, মানে পরপর 2 দিন তো অনুব্রত মণ্ডল পুলিশের হাজিরা এড়িয়ে গেলেন। পুলিশে কি কোথাও নমনীয় এখন অনুব্রতের ক্ষেত্রে? কোথাও তাকে ঘুরিয়ে সময় দিচ্ছে পুলিশ? মানে একটুখানি সময় নিন, আপনি সার্টিফিকেট জোগাড় করুন, তারপর জমা দিন, তারপর তো আপনি অন্তর্বর্তী জামিন পেয়ে যাবেন। মানে পুলিশে কি কোথাও ঘুরিয়ে বীরভূমের কেষ্টকে সময় দিচ্ছে? আমরা আইনজীবীর বক্তব্য নিয়ে এসেছি, শুনুন। যেদিন ওই নোটিশ অনুযায়ী অ্যাবসেন্ট থাকলেন সেই দিনই এটা পরিষ্কার যে উনি তদন্তে সহযোগিতা করছেন না। সেই মুহূর্তেই পুলিশের অ্যারেস্ট করা উচিত ছিল। পুলিশ অনুব্রত মণ্ডলকে সময় দিচ্ছে, আপনি গিয়ে আগাম জামিন নিন বা কোর্টে গিয়ে সারেন্ডার করে বেল নিন, যাতে করে আপনাকে আমাকে আর অ্যারেস্ট করতে না হয়। আমরাও বলতে পারবো দেখুন কোর্ট তো বেল দিয়েছে, আমরা আর কি করবো। এই সময়টাই পুরো অনুব্রত মণ্ডলকে পুলিশ দিচ্ছে। অর্থাৎ পুলিশ চাইলে সবই পারে, কিন্তু কিছুই হচ্ছে না। আসলে রাজনীতিতে সবই হয়। যাই হোক, নজর তো আমাদের থাকবেই যে পরে কি হতে চলেছে, অনুব্রত ভবিষ্যৎ ঠিক কোন দিকে যেতে চলেছে। তবে এবার একটু হুমায়ুন কবিরের দিকে নজর রাখি। রবিতে রণংদেহী সোমে কোথাও গলায় মধু ঝরল হুমায়ুন কবিরের। কেন এই কথা বলছি? কারণ পুলিশকে হুঁশিয়ারি দিলেন রাতে, সকালবেলা একেবারে 180 ডিগ্রি ঘুরে গেলেন। কেন? সবার প্রথমে শুনি হুমায়ুন কবির প্রকাশ্য সভা থেকে পুলিশকে কিভাবে হুমকি, কিভাবে হুঁশিয়ারি দিয়েছেন, কিভাবে ইউ টার্ন, একেবারে বলবো এই যে আমরা একটা বিগ ওয়াল বানিয়েছি না, যে হুমায়ুনের ফুল ডিগবাজি কিভাবে, আর হুমায়ুন কবির কিভাবে ইউ টার্ন করছেন। হ্যাঁ, রাজনীতিবিদরা সবই পারেন, কিন্তু রাতারাতি এরকম ইউ টার্ন। শুনুন তো কেন হঠাৎ করে সোমবার গলায় মধু ঝরে পড়ছে তা শোনাবো। তবে প্রথমে কিভাবে রণংদেহী রূপ ছিল হুমায়ুনের শুনুন। আমি যদি বিরোধী আসনে থাকতাম 24 ঘন্টা সময় লাগতো না এসব সাহেস্তা করতে। পুলিশের চমকানি থেকে ভয় করবেন না। পুলিশ যদি আপনাদের অন্যায় ভাবে আপনাদের ফ্যামিলিকে ডিস্টার্ব করে, আপনাদের ভিতরে সমুটু কেস করে রাতের অন্ধকারে তুলে আনে, আমাকে খবরটা দেবেন, আমি আপনাদের পাশে আছি, থাকবো।
আসলে যখন রাজ্যে অনুব্রতের কদর্য ভাষায় হুমকি ফোন নিয়ে জোর সমালোচনা, জোর আলোচনা, তখন কি প্রচারের আলো কিছুটা কেড়ে নিতে পুলিশকে শায়েস্তা করার কথা বলেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক? তাও আবার প্রকাশ্য সভা থেকে সেটা বলেছিলেন। দেখুন, রাজনৈতিক নেতারা ডিগবাজি খান, সেটা নতুন কিচ্ছু নয়, বারবার বলবো। তবে মাত্র কয়েক ঘন্টা পরে পুলিশকে চমকেও ডিগবাজি হুমায়ুনের, রাতারাতি ডিগবাজি। একটা ছোট্ট বক্তব্য শুনুন, মানে বিশেষ করে সেখানে পুলিশের সম্পর্কে কতটা নমনীয় হুমায়ুন কবির, শুনুন একটু। এসপি সাহেব সত্যি লোকটি খুব ভালো এবং প্রশাসনের যোগ্য এসপি হিসাবেই এই বহরমপুর মুর্শিদাবাদ জেলায় উনি আগামী দিনে কাজ করবেন। এসপি সাহেব খুব ভালো, আমার সঙ্গে তার কথা হয়নি, তিনি ভালো মতন কাজ করবেন। প্রথমে গরম, রাতারাতি নরম, কোন জাদু বলে? কেষ্টর পথে হেঁটেও কেন ইউ টার্ন করলেন ভরতপুরের বিধায়ক? কেষ্টকে বেকায়দায় পড়েতে দেখে কি সিদ্ধান্ত, মানে অনেকেই তো বলছেন যে কেষ্টকে কি তৃণমূল কংগ্রেস কেটে ছেটে ফেলতে পারে, তার শিষ্যকে তো ইতিমধ্যে সাসপেন্ড করে দেওয়া হয়েছে, সেই চাপটা তার উপরও পড়তে পারে, সেইটা আন্দাজ করতে পেরে কি হুমায়ুন কবির এই সিদ্ধান্ত নিলেন? এবার পুরোপুরি বক্তব্যটা শুনুন, মানে তিনি কিভাবে পুলিশের গুণগান গাইছেন। যে আমি যেটা কাল বলেছি সেই বক্তব্য থেকে আমি সরে আসছি বা প্রত্যাহার করছি, একটাই কারণে, আমাকে এসপি সাহেব বলেননি, কিন্তু আমি নিজে থেকে আপনাদের বলছি যে এসপি সাহেবের সাথে আমার গঠনমূলক আলোচনা হয়েছে, খুবই সন্তোষজনক আলোচনা হয়েছে এবং এসপি সাহেব সত্যিই লোকটি খুব ভালো এবং প্রশাসনের যোগ্য এসপি হিসাবেই এই বহরমপুর মুর্শিদাবাদ জেলায় উনি আগামী দিনে কাজ করবেন। ওনার নেতৃত্বেই আমাদের 2026-এ খুব ভালোভাবে সাধারণ মানুষ নিরপেক্ষতা অবলম্বন করে সবাইকে সুরক্ষা দিয়ে আমরা জয় জয়কার আদায় করব। সবাইকে সুরক্ষা দিয়ে আমরা জয় জয়কার করব, পুলিশ আমাদেরকে সাহায্য করবে, পুলিশের জয়গান, পুলিশের গুণগান একেবারে ভরতপুরের বিধায়কের গলায়। এইসব শুনে বিশ্বাস হয় বলুন? কেন বিশ্বাস হবেন বলুন তো? কারণ এটা তো একবার নয়, বারবার, এবং সেটা শাসক দলের প্রত্যেকটা নেতা বারবার এরকম পুলিশকে হুমকি দিয়েছেন। একটু পিছনের দিকে যেতে হবে তো, মঙ্গলকোটের বিধায়ক থেকে সিদ্দিকুল্লাহ চৌধুরী বারবার কিভাবে হুমকি দিয়েছেন সেটা ছোট্ট কোলাজ একটু আপনাদের মনে করানোর জন্য, যে এটা কিন্তু নতুন নয়, থ্রেট কালচার পুলিশের গেছে, এটা বারবার হয়ে এসছে, শুনুন। মানে এই নপুংসক এই দরকার নেই, যদি পুলিশ না ব্যবস্থা নেয় আমরা একটা পর্যন্ত সময় থাকলো তাহলে আপনাদেরকে হাতে চুরি করে দেবো। নন্দীগ্রাম থানার যিনি বড়বাবু আছেন তাদের বলবো, নিজেরা ব্যবস্থা নিন। যদি আমাদের কর্মীদের সংযমের বাদ ভাঙে তাহলে গুন্ডারা আসবে মোটর বাইকে আর যাবে স্ট্রেচারে করে হসপিটাল। পুলিশকে সামাজিকতা হতে হবে, ঘটনার শুনতে রাজি নয়। পুলিশ ঠিক করতে চায়, দিদির পোশাক করো, ঠান্ডা করো, কি করতে পুলিশ আছে? কি ভাবছেন শুধুই কি শাসক, মানে যে ক্ষমতার অলিন্দে থাকে সেই পুলিশকে হুমকি দিতে পারে, এইভাবে শাসাতে পারে? না, পিছিয়ে নেই বিরোধীরাও, সেই বক্তব্য আমরা শোনাবো, বলছি না দুপক্ষই ব্যালেন্স করবো, শুনুন। শুনে রাখুন, এখানকার পুলিশ বাবা ভারতীয় জনতা পার্টির আন্ডারে কাজ করতে হবে। বয়স তো 40-40 হবে নাকি? আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH